ধরুন একদিন সকালে ঘুম থেকে উঠে আপনি ফোনটা হাতে নিলেন আর হোয়াটসঅ্যাপ খুললেন, দেখলেন লোড হচ্ছে না। ইউটিউব খুললেন, নো কানেকশন। গুগলে কিছু সার্চ করতে গেলেন, দেখাচ্ছে এরর। প্রথমে আপনি ভাবলেন নেটওয়ার্ক সমস্যা, কিন্তু তারপর দেখলেন পাশের মানুষটারও একই সমস্যা হচ্ছে। আর একটু পরে খবর ছড়াতে শুরু করলো, শুধু আপনার আমার শহর নয়, শুধু আপনার আমার দেশ নয়, গোটা বিশ্ব জুড়েই ইন্টারনেট অস্বাভাবিকভাবে স্লো, কোথাও কোথাও আবার পুরোপুরি বন্ধ। কি ভাবছেন কোনো সায়েন্স ফিকশনের গল্প বলছি? আরে না মশাই, আজকের যুদ্ধ আর শুধু মাটিতে, আকাশে কিংবা ওই সমুদ্রে সীমাবদ্ধ নেই। যুদ্ধ ঢুকে পড়েছে একেবারে আমাদের মোবাইলের ভেতরে, আমাদের ডেটার মধ্যে, আমাদের ইন্টারনেটের শিরায় শিরায়। মধ্যপ্রাচ্যে যে সংঘাত চলছে সেখানে এখন সবচেয়ে বড় টার্গেট হয়ে উঠেছে এমন কিছু জিনিস যেগুলো আমরা চোখে দেখি না কিন্তু প্রতিদিন ব্যবহার করি, যেমন সাবমেরিন কেবল, ডেটা সেন্টার, ক্লাউড সার্ভার, এআই সিস্টেম ইত্যাদি। আর সেই কারণেই এই সংঘাতকে শুধু ওই জিও পলিটিক্স দিয়ে ব্যাখ্যা করলে ভুল হবে। এটা আসলে একটি ইনফ্রাস্ট্রাকচার যুদ্ধ, যেখানে লক্ষ্যবস্তু হচ্ছে সাবমেরিন কেবল, ক্লাউড সার্ভার, এআই ডেটা সেন্টার এবং গ্লোবাল কানেক্টিভিটি। 28শে ফেব্রুয়ারি 2026 যখন আমেরিকা এবং ইসরায়েল ইরানে হামলা চালায়, তখন তার প্রত্যুত্তরে ইরান শুধু মিসাইল ছোড়েনি, বরং এক ধরনের অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার শুরু করেছে। যেখানে শত্রুর শক্তি সবচেয়ে বেশি, সেখানেই আঘাত। এবার সেই শক্তি হচ্ছে প্রযুক্তি এবং ডেটা। আর এখানেই বাড়ছে বিপদ। কাদের বিপদ বাড়ছে আর কতটা বাড়ছে জানেন কি? কি ভাবছেন আপনি আমি সুরক্ষিত? নমস্কার, আপনারা দেখতে শুরু করেছেন এডিটার্স ডায়েরি। আমি ভাস্কর দত্ত আপনাদের আরও একটি এপিসোডে স্বাগত জানাই। মধ্যপ্রাচ্যের যুদ্ধ মানেই আমরা এতদিন ভেবেছি তেল, গ্যাস, মিসাইল আর সীমান্তের সংঘর্ষ, কিন্তু আজ গল্প অন্যদিকে মোড় নিচ্ছে। দেখুন, পৃথিবীর প্রায় 95% ইন্টারনেট চলে সমুদ্রের তলায় থাকা ফাইবার অপটিক কেবলের মাধ্যমে। হাজার হাজার কিলোমিটার লম্বা এই তারগুলো কানেক্ট করে এক দেশ থেকে আরেক দেশ, এক মহাদেশ থেকে আর এক মহাদেশ। আর এই কেবলগুলোর একটা বড় অংশ গেছে ওই মধ্যপ্রাচ্যের খুবই সংকীর্ণ একটি জায়গা দিয়ে। জানেন কি কোন জায়গা সেটি? উত্তরটা হলো সেই হরমুজ প্রণালী। যদি এখানে কোনো সাবমেরিন কেবল কেটে দেওয়া হয় বা কোনো রকম ক্ষতিগ্রস্ত হয়, তাহলে সেটা শুধু ইরান বা আমেরিকার চিন্তার কারণ হবে না, সেটা সমগ্র বিশ্বের চিন্তার কারণ হয়ে দাঁড়াতে পারে। রিপোর্ট বলছে কয়েকটা নির্দিষ্ট চেক পয়েন্টেই বিশ্ব ইন্টারনেট নির্ভর করে রয়েছে। আর সেই চেক পয়েন্টগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো স্ট্রেইট অফ হরমুজ, যেখানে এখন কার্যত একেবারে যুদ্ধ চলছে। জাহাজ চলাচল কমে গেছে প্রায় 70%। ফলে শুধু তেলের সরবরাহ নয়, ডিজিটাল ডেটার প্রবাহও এখন ঝুঁকির মুখে। আপনাদের জানিয়ে রাখি যে এই অঞ্চলের সাবমেরিন কেবলগুলোই ইউরোপ, এশিয়া এবং মধ্যপ্রাচ্যের মধ্যে ডেটা ট্রান্সফারের প্রধান মাধ্যম। আর সেগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে তো বুঝতেই পারছেন যে শুধু কোনো একটা দেশের ইন্টারনেট নয়, গোটা বিশ্বের নেটওয়ার্কে একেবারে ধস নামবে। ইতিহাস বলছে 2008 সালে মাত্র কয়েকটি কেবল কাটার ফলেই ভারত সহ কোটি কোটি মানুষ ইন্টারনেট স্লোডাউন বা ব্ল্যাকআউটের শিকার হয়েছিলেন। মিশরের আলেকজান্দ্রিয়া উপকূলের কাছে SMW4 এবং ফ্ল্যাগ নামের দুটি প্রধান কেবল ক্ষতিগ্রস্ত হওয়াতেই বিপদ বেড়েছিল সে সময়। এই বিপর্যয়ে ভারতের ইন্টারনেট ব্যান্ডউইথ প্রায় 50 থেকে 60% পর্যন্ত কমে গিয়েছিল। এছাড়াও আপনাদের জানিয়ে রাখি যে এই বিপর্যয়ের ফলে 2008 সালে ক্ষতির সম্মুখীন হয়েছিল ভারতের 6 কোটি গ্রাহক। আর আজকের পরিস্থিতি তার থেকেও কিন্তু অনেক বেশি জটিল এবং বিপজ্জনক। বিশেষজ্ঞরা এটাকে বলছেন সি বেড ইনফ্রাস্ট্রাকচার ওয়ারফেয়ার, অর্থাৎ সমুদ্রের তলায় থাকা ডিজিটাল পরিকাঠামো এখন যুদ্ধের লক্ষ্যবস্তু। কারণ এই কেবলগুলোই আধুনিক অর্থনীতি, ব্যাংকিং, সামরিক যোগাযোগ, এমনকি এআই সিস্টেম চালানোর ভিত্তি।
আর শুধু কেবল নয়, এখন টার্গেট হচ্ছে ডেটা সেন্টারও, যেখানে বিশ্বের সবচেয়ে বড় প্রযুক্তি কোম্পানিগুলো তাদের এআই এবং ক্লাউড পরিষেবা চালায়। আর এই যুদ্ধের প্রথমবার সরাসরি ডেটা সেন্টারের উপর হামলার ঘটনা সামনে এসেছে, যেখানে ইরানের ড্রোন হামলায় উপসাগরীয় অঞ্চলে আমাজনের সার্ভার সেন্টার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে রিপোর্ট পাওয়া যাচ্ছে। দেখুন, এ কথা ক্রমশ পরিষ্কার হয়ে যাচ্ছে যে আধুনিক যুদ্ধের মস্তিষ্কই হচ্ছে এআই। আমেরিকা এবং ইসরায়েল ইতিমধ্যেই এই এআই ব্যবহার করে টার্গেট সিলেকশন করছে, ফলে সেই এআই পরিকাঠামোকেই ধ্বংস করার চেষ্টা করছে প্রতিপক্ষ ইরান। যেমন ধরুন, হরমুজ প্রণালীর তলদেশ দিয়ে যেমন ইন্টারনেট কেবল গেছে, তেমনি আরেক প্রণালী বাবেল মানদেবের নিচ দিয়েও গিয়েছে অন্তর্জাল সংযোগ। আর আপনাদের আগেও বলেছি যে ইতিমধ্যে ইরানের মদতপুষ্ট লেবাননের জঙ্গি সংগঠন হুতিরা হুঁশিয়ারি দিয়েছে যে এই বাবেল মানদেব হামলা চালিয়ে অবরুদ্ধ করে দেবে তারা। আর এখানেই বিপদের আশঙ্কা। সভ্যতার ধমনী এই দুই প্রণালী বন্ধ হলে তীব্র জ্বালানির অভাব তৈরি হবে বিশ্বজুড়ে। পাশাপাশি ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন হলে বাস্তবেই সভ্যতার এক নতুন সংকটের মুখে পড়বে। অর্থাৎ প্রযুক্তি যেমন যুদ্ধকে আরও নিখুঁত করছে, তেমনি সেই প্রযুক্তি হয়ে উঠছে সবচেয়ে দুর্বল জায়গা। স্বাভাবিকভাবেই মধ্যপ্রাচ্যের এই সংঘাত প্রশ্ন তুলে দিচ্ছে যে বিশ্ব কি প্রযুক্তির ওপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়েছে। কারণ রিপোর্ট বলছে উপসাগরীয় দেশগুলো $1 ট্রিলিয়ন এআই বিনিয়োগ করছে ঠিকই, কিন্তু সেই পরিকাঠামোকে রক্ষা করার মতো নিরাপত্তা কাঠামো এখনও কিন্তু তৈরি হয়নি। অর্থাৎ ডেভেলপমেন্ট এগিয়ে গেছে, কিন্তু সিকিউরিটি পিছিয়ে রয়েছে। আর এই ফাঁকটাই কাজে লাগাচ্ছে যুদ্ধরত দেশগুলো। শুধু ফিজিক্যাল আক্রমণ নয়, সাইবার যুদ্ধও চলছে সমান তালে। যেমন ডিডিওএস অ্যাটাক, ডেটা হ্যাকিং, ইনফরমেশন ওয়ারফেয়ার, সব মিলিয়ে এক হাইব্রিড যুদ্ধ চলছে। আর এই পরিস্থিতিতে বিপদ বাড়ছে আম জনতার। কারণ সাবমেরিন কেবল বা ডেটা সেন্টার ধ্বংস হলে তার প্রভাব পড়বে ব্যাংকিং, ফ্লাইট, হাসপাতাল, এমনকি আমাদের দৈনন্দিন জীবনে মোবাইল ইন্টারনেটেও। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, আমরা এখন এতটাই ইন্টারনেট নির্ভর হয়ে পড়েছি যে ইন্টারনেট না থাকলে আমাদের দৈনন্দিন জীবন প্রায় থেমে যাবে। ভাবুন তো, একদিন যদি ইউপিআই কাজ না করে আপনি টাকা পেমেন্ট করতে পারবেন না। গুগল ম্যাপ যদি কাজ না করে, যদি বিশ্বের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, সেটা কি শুধুই আর টেকনোলজির সমস্যা হয়ে থাকবে, নাকি সামাজিক সংকট হয়ে দেখা দেবে? ইতিমধ্যেই বিশ্লেষকরা সতর্ক করছেন, যদি এই সংঘাত দীর্ঘস্থায়ী হয় তাহলে ইন্টারনেটের গতি কমে যাওয়া, ল্যাটেন্সি বেড়ে যাওয়া, এমনকি বড়সড় গ্লোবাল ডিজিটাল ডিসরাপশন দেখা দিতে পারে। এমনকি প্রশ্ন উঠছে যে বিশ্ব কি ডিজিটাল ব্ল্যাকআউট যুগে? আজ যদি হরমুজ অঞ্চলের কেবলগুলো ক্ষতিগ্রস্ত হয়, কাল ইউরোপ এশিয়ার কানেক্টিভিটি ভেঙে পড়তে পারে। আর তার সরাসরি প্রভাব পড়বে কিন্তু ভারতের মতন দেশের ওপরে, যেখানে ডিজিটাল ইকোনমি দ্রুত বাড়ছে। দেখুন, জ্বালানি সংকট তো রয়েছেই, তার প্রভাব কি হতে পারে এখন আপনারাও বা আমরাও হাড়ে হাড়ে টের পাচ্ছি। এমনকি আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে যে এলপিজি সরবরাহে চাপ পড়েছে জানিয়েছে কেন্দ্র। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, দেশের জ্বালানি নিরাপত্তাই সরকারের প্রধান লক্ষ্য এবং প্রয়োজন হলে রাশিয়া থেকেও এলপিজি কেনা হবে। তাছাড়া আপনাদেরকে জানিয়ে রাখি যে পরিস্থিতি সামাল দিতে গত কয়েকদিনে এলপিজি উৎপাদন প্রায় 28% পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রতিদিন প্রায় 50 লক্ষ এলপিজি সিলিন্ডার সরবরাহ করা হচ্ছে এবং রাজ্য সরকারগুলোকে মজুতদারি এবং কালোবাজারি রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আবার অন্যদিকে ভারতে পাওয়ার পেট্রোলের দাম লিটার পিছু $2.30 বাড়ানো হয়েছে। যুদ্ধের জেরে এই পদক্ষেপ বলেই জানা যাচ্ছে। পাশাপাশি অপরিশোধিত তেলের দাম ব্যাপক হারে বেড়েছে, 100 পেরিয়ে গেছে তা। আর এদিকে ভারত নিজের অপরিশোধিত তেলের চাহিদা প্রায় 88% বাইরে থেকে আমদানি করে, ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি অর্থনৈতিক চাপ বাড়িয়েছে। আর এর জেরে টাকার দামের ওপর ক্রমাগত চাপ বাড়ছে। আর এই পরিস্থিতি যাতে হাতের বাইরে না চলে যায়, সেই কারণে ইতিমধ্যেই ওমানের সুলতান হাইতাম বিন তারিক এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কিন্তু সুরাহা মিলবে কি? যুদ্ধ থামবে কি? দেখুন, ভারতের জন্য এটুকু স্বস্তির খবর যে এখনো পর্যন্ত 3টি জাহাজ ওই হরমুজ প্রণালী পেরিয়ে ভারতের বন্দরে নোঙর করেছে।
তালিকায় রয়েছে এলপিজি বোঝাই ট্যাঙ্কার শিবালিক, নন্দাদেবী এবং জগলাটকি। পরে আরও দুটি জাহাজের হরমুজ পেরোনোর সম্ভাবনা তৈরি হয়েছে। তাছাড়া বিশ্বজুড়ে জ্বালানি সংকটের জেরে ইরানের তেলের ওপর চাপানো নিষেধাজ্ঞা তুলে নিয়েছে আবার আমেরিকা। তবে সাময়িক ছাড় দেওয়া হয়েছে 30 দিনের জন্য। শুধুমাত্র সমুদ্র পথে ইরানের তেল কেনা যাবে বলে জানিয়েছে আমেরিকা। আর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ইরানের তেল কেনার বিষয়ে তোড়জোড় শুরু হয়েছে। কেন্দ্রের অনুমতি পেলেই সংস্থাগুলো তেল কেনা শুরু করবে বলেই জানা যাচ্ছে। মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানিয়েছেন, ভারত এই তেল কেনার ক্ষেত্রে অন্যতম ভালো পার্টনার হতে পারে। তবে এখানে আপনাদেরকে জানিয়ে রাখি, এর নেপথ্যে কিন্তু বেশ কিছু শর্তও রয়েছে। তার মধ্যে জানা যাচ্ছে এই ছাড় কেবলমাত্র সেই তেলের ওপর কার্যকর হবে যা 20 মার্চ 2026-এর আগে জাহাজে লোড করা হয়েছে এবং বর্তমানে সমুদ্রে ভাসমান অবস্থায় রয়েছে। তাছাড়া ইরান নতুন করে তেল উৎপাদন করে বিক্রি করতে পারবে এমন কোনো অনুমতি কিন্তু আমেরিকা দেয়নি। অর্থাৎ বর্তমানে সমুদ্রে যে প্রায় 14 কোটি ব্যারেল তেল আটকে পড়ে রয়েছে, কেবলমাত্র সেইটাই ভারত কিনতে পারবে। পাশাপাশি ইরান থেকে তেল কিনলে তার টাকা কিভাবে পরিশোধ করা হবে, মানে ডলারে নাকি রুপিতে, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত গাইডলাইন পাওয়া যায়নি। এছাড়াও আপনারা জানেন যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন অগ্নিগর্ভ। যুদ্ধের পরিস্থিতির কারণে সাধারণ জাহাজগুলো ওই এলাকা দিয়ে চলাচল করতে ভয় পাচ্ছে। ইরানের নিজস্ব শ্যাডো ফ্লিট বা পুরনো জাহাজ ব্যবহার করে এই তেল আনতে হবে, যার বীমা পাওয়া কঠিন হতে পারে। তবে আপনারা জানেন যে ভারত এর আগেও আমেরিকার ছাড় ব্যবহার করে রাশিয়া থেকে সস্তায় তেল কিনেছিল। বিশ্লেষকদের মতে ভারত যদি এখন ইরান থেকে এই ভাসমান তেল কিনতে পারে, তবে দেশের বাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কিন্তু কমতেও পারে। যদিও তেহরান দাবি করছে যে তাদের কাছে এমন কোনো বাড়তি তেল নেই যা তারা এই মুহূর্তে বিক্রি করতে পারে। তারা মনে করছে আমেরিকা কেবল বাজার শান্ত করার জন্যই এই ঘোষণা দিয়েছে। সব মিলিয়ে পুরো বিষয়টি এখন ওই ধোঁয়াশার মধ্যেই রয়েছে। একই সঙ্গে আবার অব্যাহত রয়েছে মধ্যপ্রাচ্যের সংঘাত। শনিবার ভোরেই ইসরায়েলি বিমান বাহিনী ইরানের রাজধানী তেহরান এবং লেবাননের রাজধানী বেইরুটে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে বলেই খবর। তেহরানের বেশ কিছু সামরিক এবং কৌশলগত লক্ষ্যবস্তুতে আঘাত হানা হয়েছে বলেই দাবি করেছে ইসরায়েল। পাল্টা ইরান আবার ইসরায়েলের দিকে একঝাঁক ড্রোন এবং ব্যালিস্টিক মিসাইল ছুঁড়েছে বলেই খবর। এছাড়াও শনিবার সকালে ইরানের নাতাঞ্জ পারমাণবিক কেন্দ্রে আমেরিকা এবং ইসরায়েল যৌথভাবে বিমান হামলা চালিয়েছে। ইরানের পারমাণবিক শক্তি সংস্থা এবং আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম এই হামলা নিশ্চিত করেছে। তারা একে অপরাধমূলক হামলা হিসেবেই অভিহিত করেছে। তবে স্বস্তির বিষয় হলো ইরান এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা উভয়ই জানিয়েছে যে এখনো পর্যন্ত কোনো তেজস্ক্রিয় পদার্থ ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়নি। আশেপাশের বাসিন্দারা আপাতত নিরাপদেই রয়েছে। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসি এই হামলায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং পারমাণবিক দুর্ঘটনা এড়াতে সব পক্ষকে এই সামরিক সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে ভারত মহাসাগরে অবস্থিত যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের যৌথ সামরিক ঘাঁটি দিয়েগো গার্সিয়া লক্ষ্য করে দুটি মিসাইল ছুঁড়েছে ইরান, যদিও সেগুলো লক্ষ্যভ্রষ্ট হয়েছে বলেই জানা গেছে। পাশাপাশি আবার সৌদি আরব, কুয়েত, বাহরিনে ড্রোন হামলা অব্যাহত রেখেছে তেহরান। এছাড়াও বেইরুটে হিজবুল্লাহর কেন্দ্র লক্ষ্য করে ইসরায়েলের হামলা আবার অব্যাহত রয়েছে। গত কয়েক সপ্তাহে যুদ্ধে সেখানে নিহতের সংখ্যা 1000 ছাড়িয়েছে, ঘর ছাড়া 10 লক্ষেরও বেশি মানুষ। তাছাড়া রবিবার ইরাকের রাজধানী বাগদাদে একটি আমেরিকান কূটনৈতিক কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে ইরান সমর্থিত গোষ্ঠী আসাব আল কাহাফ। সমাজ মাধ্যমের অগ্নিকাণ্ডের একাধিক ছবি এবং ভিডিও ছড়িয়ে পড়েছে। হতাহতের সংখ্যা এখনও স্পষ্ট নয়। সব মিলিয়ে যুদ্ধ কিন্তু একেবারেই থেমে নেই, বরং তা যথেষ্টই উদ্বেগের জায়গায় পৌঁছচ্ছে। তবে এই আবহে একটা উল্লেখযোগ্য খবর পাওয়া যাচ্ছে। শোনা যাচ্ছে দিন 7 ধরে বাক্যালাপ বন্ধ রয়েছে নাকি ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে। পশ্চিমী সংবাদ মাধ্যমগুলোর মতে এর কারণ ইসরায়েলের একতরফা ইরানে আক্রমণ। ইতিমধ্যেই ট্রাম্প জানিয়ে দিয়েছেন যে ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ জ্বালানি সম্পদ হিসেবে বিবেচিত স্থানে ইসরায়েলের হামলাকে তিনি নাকি সমর্থন করেন না। ইরান যার জবাব দিচ্ছে আরব দুনিয়ায় মার্কিন ঘাঁটিগুলোকে নিশানা করে।
আমেরিকার একাধিক সংবাদ মাধ্যম সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে তাতে এখন সুতো গুটোতে চাইছেন মার্কিন প্রেসিডেন্ট, যে কারণে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রক ইতিমধ্যেই প্রেসিডেন্টকে ক্ষয়ক্ষতির যে হিসেব পেশ করেছে তাতে ট্রাম্প ইরানকে মোকাবেলায় আর যুদ্ধ চালিয়ে যেতে চাইছেন না। এখনো পর্যন্ত আমেরিকার 16টি প্রথম সারির যুদ্ধবিমান ইরানের হামলায় বিধ্বস্ত হয়েছে, যা অভাবনীয় বলেই মনে করা হচ্ছে। তাছাড়া আগেই জানিয়েছিলাম আপনাদের, এই যুদ্ধকে ঘিরে খোদ ট্রাম্পের প্রশাসনের লোকেরাই মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে সুর চড়াচ্ছে। তাছাড়া ইরানের বৃহত্তম গ্যাস উত্তোলন কেন্দ্রেও হামলা চালিয়েছে ইসরায়েল। তার পাল্টা আবার বিশ্বের বৃহত্তম গ্যাস ভাণ্ডারে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। জোড়া হামলার জেরে বিশ্বজুড়ে দেখা দিয়েছে গ্যাস সংকট। বিপাকে পড়তে ইরানের গ্যাস ভাণ্ডারে আক্রমণ করতে ইসরায়েলকে নিষেধ করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এই আবহে প্রশ্ন উঠছে যে দুই রাষ্ট্রনেতার এই বৈপরীত্য কি এই সংঘাতের গতিপথ এবং এর চূড়ান্ত ফলাফল উভয়কেই বিপদে ফেলতে পারে? তাহলে কি এবার যুদ্ধের ঝাঁজ কমতে পারে? উত্তরটা হয়তো ওই মার্কিন প্রেসিডেন্টই জানেন, কারণ একবার তিনি ইরান থেকে সরে যাবার কথা বলছেন, আবার বলছেন যুদ্ধ প্রায় জিতেই গিয়েছে আমেরিকা। আলোচনায় বসা যেতে পারে, কিন্তু যুদ্ধবিরতি তিনি আবার চান না। ফলে যুদ্ধ যে থামবে তা এখনই কিন্তু বলা যাচ্ছে না, কারণ এই পরিস্থিতিতে ইরানকে খোলাখুলি সমর্থন জানিয়েছে আবার রাশিয়া। রাশিয়া এক বিবৃতিতে জানিয়েছে সম্মানের সঙ্গে একের পর এক কঠিন অগ্নিপরীক্ষায় সফল হবার জন্য ইরানের সাধারণ জনতাকে শুভেচ্ছা জানিয়েছেন ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, তেহরানের বিশ্বস্ত বন্ধু মস্কো, ভরসাযোগ্য বন্ধু হিসেবে এই কঠিন সময়ে ইরানের পাশে থাকবে রাশিয়া। এখন প্রশ্ন, এই পরিস্থিতি আসলে কোথায় গিয়ে থামবে? প্রশ্নটা তো সোজা, কিন্তু উত্তরটা কিন্তু অজানা। কারণ এটা আর শুধু সীমান্তের লড়াই নয়, এটা আমাদের কানেক্টিভিটি, অর্থনীতি আর ভবিষ্যতের ওপর সরাসরি আঘাত। তাই এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে সবচেয়ে বড় সংকট হবে শুধুমাত্র প্রযুক্তির নয়, বরং আমাদেরও। তাই প্রশ্নটা হলো, আমরা কি সত্যি এমন এক বিশ্বের জন্য প্রস্তুত যেখানে এক ক্লিকেই সব কিছু থেমে যেতে পারে? ভেবে দেখবেন। আজ এই পর্যন্তই। নমস্কার।